হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। শুভ সকাল ডেয়ার স্টুডেন্টস। আজ টিডব্লিউএস একাডেমির নতুন একটি জিকে ক্লাস আমরা আলোচনা করব। তো অবশ্যই সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখবে। আর প্রতিদিনের লাইভ ক্লাস যারা দেখো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো, প্রথম প্রশ্ন লাইভ জিকে ক্লাসের প্রথম প্রশ্ন, শ্রীনগর শহরটি স্থাপন করেন কোন রাজা? শ্রীনগর শহর এটা জম্মু কাশ্মীরের রাজধানী শহর, এন্ড শ্রীনগর শহরটা আসলে স্থাপন করেছিলেন কোন রাজা? যদি বলা হয় এটা স্থাপন করেছিলেন মগধের শাসক অশোক, তিনি স্থাপন করেছিলেন। ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠিত হয় কাদের নিয়ে? ভারতের যে কেন্দ্রীয় আইনসভা সেটাকে আমরা অনেক সময় বলে থাকি সংসদ। তো সংসদ বা পার্লামেন্ট, এই যে সংসদ এটা গঠন হয়ে থাকে কাদেরকে নিয়ে? হয়ে থাকে যাদের নিয়ে, তারা হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। লোকসভা সংসদের নিম্নকক্ষ, রাজ্যসভা উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতিকে নিয়ে গঠন হয়ে থাকে আমাদের ভারতের সংসদ। অবাধ শাসন ঘটে কিসের অনুপস্থিতিতে? অবাধ শ্বসন ঘটে থাকে কিসের অনুপস্থিতিতে? অক্সিজেনের অনুপস্থিতিতে অবাধ শ্বসন ঘটে থাকে। এর ঠিক উল্টো হচ্ছে সবাধ শ্বসন। এক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন অপরিহার্য হয়ে থাকে। অর্থাৎ সবাধ শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেনের উপস্থিতিতে সবাধ শ্বসন হয়। আর অবাধ শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে হয়ে থাকে, যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় না। গুড। কে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত হয়েছিলেন? গুণরাজ খাঁ কার উপাধি ছিল? গুণরাজ খাঁ আসলে উপাধি ছিল কবি মালাধর বসুর উপাধি ছিল। কবি মালাধর বসু ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা। তো শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা মালাধর বসু, তিনি এই কাব্যটি রচনার জন্য বাংলার একজন নবাব, তার নাম, বাংলার একজন সুলতান, মাফ করবে, সুলতান, যার নাম ছিল রুকনউদ্দিন বরাকর শাহ। রুকনউদ্দিন বরাকর শাহ ইনি বাংলার সুলতান ছিলেন। এই বাংলার সুলতান রুকনউদ্দিন বরাকর শাহের কাছ থেকে এই উপাধিটা তিনি পেয়েছিলেন। তো এটা একটু মনে রাখতে হবে, তাহলে কার কাছ থেকে তিনি পেয়েছিলেন? রুকনউদ্দিন বরাকর শাহের কাছ থেকে তিনি পেয়েছিলেন। জাতীয় প্রতিরক্ষা একাডেমি কোথায় অবস্থিত? আমাদের ভারতের জাতীয় প্রতিরক্ষা একাডেমি বা ন্যাশনাল ডিফেন্স একাডেমি এটা কোথায় অবস্থিত? এটা মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত আছে। মহাসমুদ্রকে নীল দেখায় কারণ এর উপর সূর্যালোক পড়ে প্রতিফলিত হয়, প্রতিসৃত হয়, শোষিত হয় নাকি বিক্ষিপ্ত হয়? কি কারণে মহাসমুদ্রকে নীল কালারের দেখায়? মহাসমুদ্রকে যদি আকাশ থেকে দেখা হয় তাহলে নীল কালারে দেখায়। এমনিতেই খালি চোখে মহাসমুদ্রকে বা জলকে নীল কালারের দেখায়। এখন পৃথিবীতে বেশিরভাগ স্থান জল দ্বারাই বেষ্টিত। এই কারণে পৃথিবীকে আমরা মহাকাশ থেকে কিন্তু নীল কালারের দেখি। এই কারণে পৃথিবীকে অনেক সময় দেখবে বলা হয় নীল গ্রহ। নীল গ্রহ কেন নীল গ্রহ? কারণ জলের জন্য আমাদের পৃথিবীকে নীল দেখায়। এইবারে মহাসমুদ্র যে আছে, মহাসমুদ্রকে নীল দেখানোর কারণ কি? এতে সূর্যের আলো পড়ে বিক্ষিপ্ত হয়ে থাকে, এই কারণে আমরা দেখব এটাকে নীল দেখায়। নীল আলোটা এখান থেকে বিক্ষিপ্ত হয় এবং আমাদের চোখে আসে। তো এই কারণে মহাসমুদ্রকে নীল কালারের দেখায়। তাঁতিয়া টুপির আসল নাম কি ছিল? তাঁতিয়া টোপে ইনি মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন।
মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলি। তো সেই সিপাহী রিভল্ট বা মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন তাতিয়া টোপে কোন স্থানে? কানপুরে। এখন কানপুরে নানা সাহেবও নেতৃত্ব দিয়েছিলেন। সেই কানপুরে নানা সাহেব এবং তাতিয়া টোপি নেতৃত্ব দেন। সেই কানপুরে নেতৃত্ব দেওয়া তাতিয়া টোপির প্রকৃত নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। নিশীথ সূর্যের দেশ কোন দেশকে বলা হয়ে থাকে? কোন দেশকে আমরা নিশীথ সূর্যের দেশ বলে থাকি? এখানে একটা দেশ আছে যেখানে মিড নাইট বা একদমই মধ্যরাত্রেও কিন্তু সূর্য দেখা যায়। সেই দেশটি কোনটা জানো? নরওয়ে দেশ। নরওয়েতে টানা 6 মাস সেখানে মিড নাইট সান দেখতে পাওয়া যায়। তো নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ে দেশকে। এটা ইউরোপ মহাদেশের উত্তরে অবস্থিত সুমেরু অঞ্চলে অবস্থিত একটি দেশ। সম্প্রতি জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনায় শীর্ষে কোন রাজ্য আছে? সম্প্রতি জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনার শীর্ষে কোন রাজ্যটা উঠে এসেছে বলো তো দেখি? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমাদের প্রশ্ন। জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনভূমি বা এলাকা ব্যবস্থাপনার শীর্ষে উঠে এসেছে কেরল রাজ্য। কেরালা রাজ্যে গুরুত্বপূর্ণ কিছু জাতীয় উদ্যান সম্পর্কে লিখে রাখো, যেমন ইদুক্কি জাতীয় উদ্যান, ইদুক্কি জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান, এরাভিকুলাম জাতীয় উদ্যান এবং সাথে সাথে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানের নাম তো বলতেই হয়। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান এইগুলো অবস্থিত হচ্ছে কেরালা রাজ্যের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান হিসাবে। নিউটন মিটার নিম্নলিখিত কোন ভৌত রাশির এসআই একক? নিউটন মিটার একটা ভৌত রাশির এসআই একক। কিসের একক? এসআই একক। নিউটন মিটার কিসের এসআই একক ডিয়ার স্টুডেন্টস? এটা টর্কের এসআই একক। নিউটন মিটার টর্কের এসআই একক। সাথে সাথে বলে রাখি, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এনরোল না করলে আজই এনরোল করে ফেলো টিডব্লিউএস একাডেমিতে। এসএসসি প্রিপারেশন যারা নিচ্ছ তাদের এসএসসির বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের আলাদা সিলেবাস হয়ে থাকে, সেন্ট্রালের এক্সাম হয়। তো তার জন্য আমাদের জিকে, জিএস, ইংলিশ, ম্যাথ, রিজনিংটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে একদমই ফাউন্ডেশনটা কমপ্লিট করতে হবে। অধ্যায় ভিত্তিক ক্লাস যদি করতে চাও অবশ্যই টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড। ওকে, টিডব্লিউএস একাডেমিতে ডব্লিউপি কেপি প্র্যাকটিস ব্যাচে যদি যুক্ত হতে চাও তো অবশ্যই যুক্ত হতে পারো টিডব্লিউএস একাডেমি অ্যাপে। সেখানে চলে যাও এবং ডাউনলোড করে। পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটির কি ছিল? পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটির নাম ছিল ইউরিয়া। দেখো, ইউরিয়া জার্মান বিজ্ঞানী যার নাম ফ্রেডরিক ভোলার। ফ্রেডরিক ভোলার ইউরিয়া আবিষ্কার করেন। আচ্ছা, ইউরিয়াটার ব্যবহার কোন ক্ষেত্রে করা হয়? ইউরিয়ার ব্যবহার যদি দেখা যায় সবচেয়ে বেশি হয়ে থাকে সার বা ফার্টিলাইজার তৈরির ক্ষেত্রে এবং বিভিন্ন ঔষধ তৈরি করতেও কিন্তু ইউরিয়ার ব্যবহার হয়।
তো এই ইউরিয়া এটি ফ্রেডরিক ভোলার আবিষ্কার করেন এবং যেটি প্রথম সংশ্লেষিত জৈব যৌগ ছিল পুরো বিশ্বে। নিম্নের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয়? ব্রিক্সের ভিতরে বিভিন্ন দেশ সদস্য আছে, যেমন আমরা যদি দেখি বর্তমানে 2024 সালে গুরুত্বপূর্ণ কয়েকটা দেশ কিন্তু এর সদস্য দেশ হয়েছিল, যেমন সৌদি আরব, তারপরে ইউএই, ইরান, ইথিওপিয়া। এই সমস্ত দেশগুলো নবীন সদস্য দেশের ভিতরে পড়ে থাকে ব্রিক্সের। সাথে সাথে আরো বিভিন্ন দেশ, যেমন রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ব্রাজিল, এই দেশগুলোও ব্রিক্সের সদস্য দেশ। সাথে সাথে আমাদের ভারতও সদস্য দেশ, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিক্সের সদস্য দেশ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিক্সের সদস্য দেশ নয়। সংবিধানের 19 নম্বর ধারায় কত প্রকার স্বাধীনতার অধিকার দেওয়া আছে? সংবিধানের যে 19 নং ধারা আছে সেখানে কত প্রকারের স্বাধীনতার অধিকার আমরা পাচ্ছি? 19 থেকে 22 ধারার ভিতরে সংবিধানের স্বাধীনতার অধিকার আছে এবং সেখানে 6 প্রকারের স্বাধীনতার অধিকার আছে। কি কি পাশে লিখে দেওয়া আছে দেখো। বাক ও মতামত প্রকাশের অধিকার, মত ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার, শান্তিপূর্ণভাবে অস্ত্র ছাড়াই সমবেত হওয়ার অধিকার, সমিতি, সংগঠন, সমবায় গঠনের অধিকার, ভারতের সমস্ত অঞ্চলে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপন করার অধিকার। যে কোনো স্থানে তুমি বসতি স্থাপন করতে পারো ভারতের, এটা হচ্ছে কিন্তু একটা তোমার স্বাধীনতার অধিকার। যে কোনো বৃত্তি বা পেশা অবলম্বন তুমি করতে পারো, যে কোনো ধরনের পেশা তুমি অবলম্বন করতে পারো। চুরি ডাকাতি নয়, কিন্তু চুরি ডাকাতি বাদে অন্যান্য তুমি যে কোনো ধরনের পেশা অবলম্বন করতে পারো, এতে কেউ কিন্তু বাধা দিতে পারবে না। এটা তোমার একটা স্বাধীনতার অধিকার। নেক্সট আমাদের পরেরটা দেখি, কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা সর্বাধিক? বেসিক আরো একটা প্রশ্ন, আন্তর্জাতিক সীমানা কোন রাজ্যের সবচেয়ে বেশি? দেখো, সবচেয়ে বেশি আন্তর্জাতিক সীমানা অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের। পশ্চিমবঙ্গের বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সাথে সীমানা আছে। আস্ট্রোভা গোল্ডেন স্পাইক জ্যাভলিন টাইটেল জিতেছেন কে সম্প্রতি? সম্প্রতি অস্ট্রাভা গোল্ডেন স্পাইক জ্যাভলিন টাইটেল জিতেছেন একজন জ্যাভলিন অ্যাথলেটিক্স বা অ্যাথলিটস, যার নাম নীরজ চোপড়া, যিনি 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক জিতেছিলেন। তার আগে 2020 সালে জ্যাভলিনে গোল্ড পদক জয়ী আমাদের ভারতের একজন অ্যাথলিট ছিলেন। অলিম্পিকের আসরে তিনি গোল্ড এবং রৌপ্য দুটোই পদক জিতেছেন। রাষ্ট্রকূট বংশ কোথায় রাজত্ব করেছে? রাষ্ট্রকূট বংশ এরা কোথায় রাজত্ব করেছে? দেখো, রাষ্ট্রকূট বংশ এরা দক্ষিণ ভারত, ফার্স্ট কথা, দক্ষিণ ভারত প্লাস আমাদের যে পশ্চিম ভারত আছে, দক্ষিণ এবং পশ্চিম ভারত, এই দুটোতেই কিন্তু তারা রাজত্ব করেছে। মানে আমাদের ভারতের গুরুত্বপূর্ণ দুটি রাজ্য, একটা হচ্ছে আহ মহারাষ্ট্র, মহারাষ্ট্র এবং আরেকটা রাজ্য হচ্ছে কর্ণাটক রাজ্য। এই রাজ্যগুলোতে শাসন করেছিল রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশ তাহলে আমরা এখানে বলবো কর্ণাটক রাজ্যে তারা রাজত্ব করেছিল। সাথে সাথে মহারাষ্ট্রেও তারা কিন্তু রাজত্ব করেছিল। মহারাষ্ট্রের যে ইলোরার কৈলাসনাথ মন্দির আছে, ইলোরা গুহার, সেটা কিন্তু একজন রাষ্ট্রকূট শাসক প্রথম কৃষ্ণ তিনি আর কি নির্মাণ করেছিলেন। আচ্ছা, রাষ্ট্রকূট বংশ সম্পর্কে যখন বলছি তাহলে বলো, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম ছিল দন্তি দুর্গ। দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। মাথায় থাকবে। চলো নেক্সট আমাদের 17 নং প্রশ্ন, কোন ভারতীয় নেতা পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন? কোন ভারতীয় নেতা পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন আসলে? তিনি হচ্ছেন
লালা লাজপত রায় ভারতীয় একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাই তো, এবং জাতীয় কংগ্রেস একজন চরমপন্থী নেতাদের মধ্যেও তিনি পড়তেন। সেই লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন। 2025 সালে পেন প্রিন্টার প্রাইজ কে জিতেছেন? দেখো, পেন প্রিন্টার প্রাইজ এটা সাহিত্যে প্রদান করা হয়। সাহিত্য ক্ষেত্রে এই পুরস্কারটিকে প্রদান করা। চলো, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমাদের আজকের ক্লাসে। আরো একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পেলাম। পেন প্রিন্টার প্রাইজ এটা ইংরেজি বিভিন্ন ক্ষেত্রে লেখালেখির জন্য দেয়া হয়। তো এই পেন প্রিন্টার পুরস্কার এটা সম্প্রতি পেয়েছেন লেইলা আবু লেলা। লেইলা আবু লেলা সম্প্রতি পেয়েছেন। এর আগে 2024 সালে কে পেয়েছিল জানো? 2024 সালে প্রাপক যিনি ছিলেন পেন প্রিন্টার প্রাইজ, তিনি হচ্ছেন ভারতের একজন এইটা থেকে আমাদের কিন্তু আগে 2024-এ যে বিভিন্ন এক্সাম হয়েছে সেখানে প্রশ্ন এসেছিল। পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? কমেন্ট করে অবশ্যই জানাবে এটার উত্তর। আজকের এটা হোমওয়ার্ক, বাড়ির কাজ তোমাদের দেওয়া থাকবে। অবশ্যই অবশ্যই প্রতিদিনের হোমওয়ার্কের অ্যান্সার সকলে কমেন্টে জানাতে ভুলবে না। নেক্সট আমাদের প্রশ্ন, 19 নং প্রশ্ন, এ প্যাসেজ টু ইংল্যান্ড কার লেখা বই? এ প্যাসেজ টু ইন্ডিয়া শীর্ষক বইটি লিখেছেন কোন বিখ্যাত লেখক? তিনি হলেন নীরদ চন্দ্র চৌধুরী। এ প্যাসেজ টু ইংল্যান্ডের লেখক। এছাড়া নীরদ চন্দ্র চৌধুরীর আরো একটা বই সম্পর্কে আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে তার লেখা অন্য বই বা তার লেখা একটা আত্মজীবনীমূলক বই। তার নাম হচ্ছে দা দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া। এইটা থেকেও আমাদের প্রশ্ন হতে পারে পরীক্ষাতে। এটাও তার লেখা একটা গুরুত্বপূর্ণ বই, যেটার নাম হচ্ছে দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। এটা নীরদ চন্দ্র চৌধুরী লিখেছেন। এবং প্যাসেজ টু ইন্ডিয়া এটাও তার লেখা বই। অলরাইট, মাফ করবে, প্যাসেজ টু ইংল্যান্ড এটা তার লেখা বই। চলো, নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে কত বছরের কম বয়সী শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? শিশুদেরকে মানে বিপজ্জনক যে কাজগুলো হয়ে থাকে, যে ধরনের ডেঞ্জারাস কাজগুলো হয়ে থাকে, খনি বা মাইনিং এর যে কাজগুলো হয়ে থাকে, কারখানা কলকারখানার কঠিন কাজ, এখানে অ্যাকচুয়ালি কত বছরের কম বয়সী শিশুদেরকে নিযুক্ত করা ভারতবর্ষে আইনত অপরাধ বা নিষিদ্ধকরণ করা হয়েছে? সেটা হচ্ছে 14 বছরের কম বয়সী শিশুদেরকে খনি বা ইত্যাদি কাজে নিষিদ্ধকরণ করা হয়েছে। এবং আমাদের ভারতে শিশু শ্রম নিষেধাজ্ঞা আইন 1986 সালে পাশ হয়েছিল। তো ভারতের শিশু শ্রম নিষেধাজ্ঞা আইন কবে পাশ হয়? 1986 সালে পাশ হয়েছিল এটা। ভারতের কোন রাজ্যগুলিতে দুন উপত্যকা দেখা যায়? দুন উপত্যকা, দুন হচ্ছে এক ধরনের অনুদৈর্ঘ্য উপত্যকা। এটা আমরা হিমালয় অঞ্চলে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে দেখতে পাই। এটা শিবালিক হিমালয় এবং ক্ষুদ্র হিমালয়ের মাঝে কিন্তু অবস্থিত এক ধরনের উপত্যকা। এই দুন উপত্যকা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ রাজ্যে দেখতে পাওয়া যায়। বিশেষ করে উত্তরাখণ্ডের যে অঞ্চল সেখানে আমরা দুন উপত্যকাটা বেশি দেখতে পাই। পাইক বিদ্রোহ কোথায় হয়েছিল? চলো, এর পরের প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন।
পাইক বিদ্রোহ এটা কত সালে হয়েছিল? বলে ফেলো দেখি। পাইক বিদ্রোহ কবে হয়? পাইক বিদ্রোহ হয়েছিল ওড়িশাতে, মাফ করবে, কোথায় হয়েছিল? ওড়িশাতে সংগঠিত হয়েছিল। ওড়িশার একটা অঞ্চল আছে যেটাকে খুর্দা বলা হয়, খুর্দা অঞ্চলে এটা সংগঠিত হয়। এই কারণে এই পাইক বিদ্রোহটাকে অনেক সময় খুর্দা বিদ্রোহ বলা হয়ে থাকে। এখন এই খুর্দা বিদ্রোহ এটা কি ধরনের বিদ্রোহ ছিল? বিদ্রোহ কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে। সিপাহী বিদ্রোহ, শ্রমিক রিভল্ট, তারপরে তোমার কৃষক বিদ্রোহ হতে পারে, জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ হতে পারে, অথবা বিভিন্ন উপজাতি বিদ্রোহ হতে পারে, ধর্মীয় বিদ্রোহ হতে পারে। ম্যাক্সিমাম মাল্টিপল বিভিন্ন টাইপের কিন্তু বিদ্রোহ আমরা দেখতে পাই, কিন্তু বেশিরভাগ বিদ্রোহগুলো কৃষক অথবা উপজাতি টাইপের বিদ্রোহ হয়েছিল। আর পাইক বিদ্রোহটা ছিল অ্যাকচুয়ালি জমিদারদের বিরুদ্ধে একটা বিদ্রোহ। জমিদারদের বিরুদ্ধে একটা বিদ্রোহ। যারা জমিদারদের দেহরক্ষী ছিল তাদেরকে পাইক বলা হতো। তো সেই জমিদারদের দেহরক্ষীরা মিলে এই বিদ্রোহটা শুরু করেছিল, এটাকে আমরা পাইক বিদ্রোহ বলবো। এন্ড এই বিদ্রোহটা হয়েছিল খুর্দা অঞ্চলে। আচ্ছা, এটা কত সালে হয়েছিল? 1817 সালে হয়েছিল। 1817 সালে এটা সংঘটিত হয়েছিল। এর একজন নেতার নাম মনে রাখতে হবে আমাদের। এর নেতা ছিল যিনি, তার নাম হচ্ছে বিদ্যাধর মহাপাত্র। বিদ্যাধর মহাপাত্রর নেতৃত্বে কিন্তু আমরা পাইক বিদ্রোহ দেখেছিলাম। ভয় কি ধরনের অনুভূতি? ভয় বা ফোবিয়া এটা কি ধরনের অনুভূতি? শারীরিক, মানসিক, সামাজিক, জৈবিক? মানসিক প্রকৃতির এক ধরনের অনুভূতি হচ্ছে ভয়। 2025 সালে দ্য স্বচ্ছ ভারত মিশন আরবান 2.0 এর লক্ষ্যমাত্রা কোন বছর? 2025 সালে দ্য স্বচ্ছ ভারত মিশন আরবান মানে যেটা শহরি অঞ্চলের জন্য 2.0 এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2026 পর্যন্ত। স্বচ্ছ ভারত মিশন এটা আমাদের ভারত সরকার দ্বারা 2014 সালে প্রথম লঞ্চ করা হয়েছিল। এটা প্রথম কবে লঞ্চ হয় তাহলে? এটা স্টুডেন্টস থাকতেই পারে প্রশ্ন। স্বচ্ছ ভারত মিশন ভারত সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে পড়ে। এটা 2014 সালে লঞ্চ হয়েছে। এরপরে দেখো, জাল্লিকাট্টু খেলাটি কোন রাজ্যে জনপ্রিয়? জাল্লিকাট্টু এটা কোন রাজ্যের জনপ্রিয় একটি খেলা? এটাও একটা সুন্দর প্রশ্ন, আমাদের লাস্ট প্রশ্ন আজকে সেশনে। আজকের ক্লাসটা বেশি লং হবে না, ছোট্ট একটি ক্লাস হবে। তো এটার উত্তর কি হবে? জাল্লিকাট্টু খেলাটা আসলে কোন রাজ্যে জনপ্রিয়? অবশ্যই এই খেলাটা তামিলনাড়ু রাজ্যে জনপ্রিয় একটি খেলা। ষাঁড় বশ করা বা ষাঁড় যেগুলো থাকতো সেই ষাঁড়গুলোকে বশ করার একটা খেলা হচ্ছে জাল্লিকাট্টু খেলা। তামিলনাড়ু একটা খুবই জনপ্রিয় খেলার ভিতরে পড়ে। তো আজকের ক্লাস একটা ছোট্ট ক্লাস ছিল, বেশি লং নয়, খুবই শর্ট একটি ক্লাস। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।